আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? যে যেখান থেকে শুনছেন আশা রাখি ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব বিভিন্ন পত্রপত্রিকার শিরোনামে যে আপ- খবর প্রকাশ হয়েছে তার উপর ভিত্তি করে মূল খবরগুলো। তো আজকে প্রথম আলো, যুগান্তর, এরকম বিভিন্ন পত্রিকায় যে মূল সংবাদ শিরোনামটা হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনার চেষ্টা করব। যুগান্তর ছাপিয়েছে, ইসির সূত্রে এই প্রতিবেদন বলা হয়েছে আদালতে কাউকে ফেরারি ঘোষণা করতে নির্বাচন প্রার্থী হওয়ার অযোগ্য হবেন এমন বিধান যুক্ত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে। প্রার্থী হওয়ার অযোগ্যতায় গণপ্রতিনিধিত্ব আদেশ আরপি 12 অনুচ্ছেদের 1 দফায় এই বিধান যুক্ত করে সংসদে নির্বাচনে প্রদানে এই আইনের খসড়া মঙ্গলবার চূড়ান্ত অনুমোদন করছে নির্বাচন কমিশন ইসি। বিগত নির্বাচনগুলিতে সাজাপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তি নির্বাচনে অযোগ্য হতেন। ইসির খসড়া আইনে অনলাইনে মনোনয়নপত্র দাখিল বিধানও তুলে দেওয়া হচ্ছে। প্রার্থী বা তার প্রস্তাবকারী সমর্থনকারীদের সশরীরে রিটার্নিং বা সরকারি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এসব বিধান কার্যকর হলে আওয়ামী লীগের পলাতক নেতারা আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া অযোগ্য হয়ে পড়বেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও ফেরারি আসামি বুটে অযোগ্য ঘোষণার বিধান অসৎ উদ্দেশ্য ব্যবহার হতে পারে, নির্বাচন ব্যবস্থা সংস্কারের কমিশনের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এক চিঠিতে এমন মন্তব্য করেছিল ইসি। এখন কমিশন নিজেই ওই বিধান আইনে যুক্তর সিদ্ধান্ত নিল। এছাড়া ইসি চূড়ান্ত করার আরপিতে অন্তত 45টি সংশোধনী আনার প্রস্তাব করা হয়েছে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান নির্দেশে জুলাই গণহত্যা প্রথম আলোর প্রধান শিরোনাম এটি। এ সংক্রান্ত খবরে ঢাকার সকল পত্রিকার গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। এই খবরে বলা হয়েছে, 24 জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার ঘটনায় তখন পুলিশের মহাপরিচালক আইজিপি দায়িত্বে থাকা চৌধুরী আবদুল্লাহ আল মামুন আদালতে জবানবন্দি দিয়েছেন, যিনি রাজ সাক্ষী হিসাবে আছেন। চৌধুরী আবদুল্লাহ আল মামুন তার জবানবন্দিতে বলেছেন, সুনির্দিষ্টভাবে উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দমনে সরাসরি লেথান উইপন বা মরণাস্ত্র ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জবানবন্দিতে তিনি আরো বলেছেন, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মাধ্যমে গত বছরের 28 জুলাই শেখ হাসিনার ওই নির্দেশনা পেয়েছিলেন তিনি। সেদিন থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দমনে মরণাস্ত্র ব্যবহার শুরু হয়েছিল। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের নির্দেশে গণহত্যা সংঘটিত হয়েছে। গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একে জবানবন্দি দেন সাবেক এই আইজিপি। মানবতা বিরোধী অপরাধে বিচারে দেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর এই প্রথম কোনো আসামি অপরাধ স্বীকার করে অ্যাপ্রুভাল হিসেবে জবানবন্দি দিলেন। অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ফিরছে সুপ্রিম কোর্টের হাতে, সমকালের প্রধান শিরোনাম এটি। এই খবরে আজ সকল পত্রিকায় গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে। এই খবরে বলা হয়েছে, অধস্তন আদালতের বিচারকের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দিতে রায় দিয়েছেন হাইকোর্ট। এই সঙ্গে আগামী 3 মাসের মধ্যে বিচার বিভাগীয় জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই রায় দেন। রায়ে সংবিধানের 116 অনুচ্ছেদে সংশোধন বাতিল করে পূর্বের 1972 সালের অবস্থান ফিরিয়ে দিয়ে যে সংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করেন আদালত। উল্লেখযোগ্য, সংবিধানের 116 অনুচ্ছেদ 2017 সালে জুডিশিয়াল সার্ভিস শৃঙ্খলা বিধিমালায় বৈধতা চ্যালেঞ্জ করে এবং বিচার বিভাগীয় পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা চেয়ে গত বছর 25 আগস্ট সুপ্রিম কোর্টের 7 আইনজীবী একটি রিট করেন, যার পরিপ্রেক্ষিতে এই রায় এলো। বিচার দ্রুত শেষ করে গঠন করতে হবে ট্রাইব্যুনাল 3, আইন উপদেষ্টা বলেছেন। এটি বণিক বার্তার প্রথম পাতার খবর। এতে বলা হয়েছে, মানবতা বিরোধী অপরাধে বিচার দ্রুত শেষ করে আন্তর্জাতিক অপরাধে ট্রাইব্যুনাল 3 গঠন করে হতে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভবন ও সংলগ্ন এলাকা পরিদর্শন শেষে আসিফ নজরুল সাংবাদিকদের সাথে কথা বলে একথা জানান। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভবন সংলগ্ন টিনশেড ভবন খালি হয়ে গেলে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 3 গঠন করতে পারি।
এটি করা গেলে গুমসহ অন্যান্য আন্তর্জাতিক অপরাধের যে বিচার কাজ দ্রুত সহজ করা হবে এবং দ্রুত সমাধান করা যাবে। টিনশেড ভবনে এখন দ্বিতীয় ট্রাইব্যুনাল কাজ করার কথা এ সময় উল্লেখ করেন আসিফ নজরুল, বলেন যা কয়েকদিনের মধ্যেই মূল ভবনে চলে যাবে। ৭১-এ যুদ্ধাপরাধের বিচারে ২০১০ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল আওয়ামী লীগ সরকার। ২০২৪ সালের ৫ আগস্ট সেই সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারে ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের